বিদেশ থেকে আসা ফোন কল থেকে দৈনিক ২-৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সালমান এফ রহমানের সিন্ডিকেট। ৯ বছরে পকেটে পড়েছে ৭,৫০০ কোটি টাকা। দুর্ভাগ্যক্রমে আমাদের ৯ বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে হার্নেস করছে পিছনে। আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। ময়মনসিংহে নিহত ৩ জনের পরিবারকে না জানিয়েই মামলা। আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে পুলিশ আওয়ামী লীগ সমঝোতা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, ও এটা লইয়া দিয়ে আমরা তুলমুস্ত করুই, তা আমি আরো ডবল মামলা করবো আপনার নামে। নড়াইলে খালেদা জিয়ার সাজা শিশু তাহার বাবাকে চাকরিচ্যুত করেছিল পৌরসভা। হুমকি ধামকিতে ছাড়তে হয়েছিল বাড়ি। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি। আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো। অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে, এরপর নানাবিধি ঝামেলা। অতি জোয়ারে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়ি বাঁধে ভাঙন, হুমকির মুখে বসতবাড়ি সহ সরকারি বেসরকারি স্থাপনা। দ্রুত মেরামতের দাবি। এনএসসির দোকান বরাদ্দে অনিয়মে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া উপদেষ্টা। কোটি টাকার রাজস্ব আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জাতিগত সংঘাতে জ্বলছে মণিপুর। ব্রিটিশ আমলের আগে থেকে শুরু দ্বন্দ্বের। বিভাজনের রাজনীতি জিয়ে রেখেছে মোদী সরকারও, অভিযোগ বিরোধীদের। আমন্ত্রণ যৌন নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সরকার পরিবর্তন হয়েছে, সালমান এফ রহমান জেলে আছেন, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম এখনও প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে ২ থেকে ৩ কোটি টাকা। গত ৯ বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত ৭,৫০০ কোটি টাকা। অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটি আইন বিরুদ্ধ। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল। এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার। এতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত ৪,৫০০ কোটি টাকা। মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে, তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে, এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে ২০০৮ সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় ৩ স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। ২০০৯-১০ অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল ১০০ কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল ৩ মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে ২১০ কোটি টাকার বেশি বাজার এটি। ২০১৫ সালে বছরে ৫,০০০ কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের তিনটির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন ২৬ প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। ৩ স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় ৪ স্তর। নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস্বত্বভোগী হিসাবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে ৭ সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে ৩ থেকে ৬ মাসের কথা বলা হলেও এখনও চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার ৩ মাসের অথবা ১ বছরের ম্যাক্সিমাম হতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের ৯ বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে
মানে এটাকে হার্নেস করছে পিছনে। হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল, এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর, আইসিএক্স এবং 16 আইজিডব্লিউ প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি না কেন, আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক। সেটা আমি কম আনি বেশি আনি, আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। এই ইনভেস্টমেন্ট যারা করেছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব প্রোটেকশনগুলো তো আসলে মানে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজার হচ্ছি। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, আইওএলটিটিএস নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত হন 3 জন। এ ঘটনায় আদালতে 2টি মামলার আবেদন করেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তবে নিহতদের পরিবার বলছে মামলার বিষয়ে কিছুই জানা নেই তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে আঁতাত করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এদিকে বক্তব্য নেওয়ার সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ওই কৃষক দল নেতা। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের কলতাপাড়ায় শিক্ষার্থীদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান 3 জন। ঘটনার 1 মাস পর কোর্টে 2টি মামলা করেন স্থানীয় কৃষক দলের নেতা পরিচয়ে আবুল কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে আব্দুর রহিম আকন্দ। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় শতাধিক নেতাকর্মীকে। তবে নিহত শ্রমিক বিপ্লব, ব্যবসায়ী জুবায়ের এবং মাদ্রাসা শিক্ষক রাকিবের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তারা মতামত তারা ব্যক্তিগতভাবে তারা সাজায় নিচ্ছে। তারা ব্যক্তিগত হয়তো কোনো রাজনীতির চাল থাকতে পারে। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই, তাই এখন মানে আমরা ইচ্ছা মামলা করব। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক, ওইটা তো আমার দেখার ব্যাপার না। উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অভিযোগ করেন, আসামির তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে সমঝোতা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এই যে উনি আমাদেরকে গুলি করছে, তাহলে যারা মামলাটা করছে এটা আপনাদের সহজ বিষয়। যারা মামলাটা করছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা লেজু করছে, পুলিশের কাছ থেকে তারা টাকা খাইছে, এরকমও তো হইতে পারে। স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্ব ছিল, ওনারাও তো এই দলের সাথে মানে এক হইতে পারে, লেয়াজু করতে পারে, 2 দিন পরে ওনারা এসে রাজনীতি করতে পারে। এমন অভিযোগের সত্যতা আছে বলে স্বীকারও করলেন পৌর বিএনপির এই নেতা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কার বা ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। একাধিক গ্রুপিং থাকার কারণে যে এই মামলাটা যদি আমাদের আন্ডারে হয়, আমাদের তদারকিতে হয়, তাহলে আমাদের জন্য যারা রাজনীতিতে ক্ষতিকারক আমরা তাদেরকে সাইজ করতে পারবো, এরকম বিষয় থাকতে পারে। এদিকে কৃষক দলের নেতা দাবি করা আবুল কাশেমের কাছে অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন তিনি। তার দাবি, পুলিশের গুলিতে নিহত সবার পরিবারই আওয়ামী লীগ। এরা ডরে বয়ে ওই হাসিনার বিরুদ্ধে যে আপনার একটা কথা কইব, এরা এই সাবাস হইছে না, সবটাই আওয়ামী লীগ করে। যারা মারা গেছে তাদের ফ্যামিলি, এরা সবটা আওয়ামী লীগ করে, তারা মামলা গরু কিবা। এই বিষয়ে প্রতিবেদন প্রচার করলে যমুনা টেলিভিশনের রিপোর্টারের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেন আবুল কাশেম। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, এটা লইয়া দিয়ে আপনারা তুলমুস্ত করুন, তা আমি আরও ডবল মামলা করবো আপনার নামে। আমরা সত্যভাবে ও সঠিকভাবে তথ্য লিখে নেবেন। আরেক মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম আকন্দের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া গেছে মুঠোফোনটিও।
বাইট কম থাকে, কোনো রাইতে আই কোনো রাইতে আইও না, মোবাইল তো বন্ধই। পুলিশ জানিয়েছে এই দুই মামলার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ চলছে। বিজ্ঞ আদালতে দুইটি কোর্ট পিটিশন ওসি গৌরীপুরের নিকট জানতে চেয়েছে যে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। আমরা আদালতকে অবহিত করেছি যে গত 22 অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে যে 3 জন নিহত হয়েছেন সেই সব পরিবার বলছেন বর্তমানে নানামুখী চাপে কোণঠাসা তারা। বলছেন তাদের সন্তানদের হত্যায় মূল আসামিদের বাঁচাতেই মামলা নিয়ে হচ্ছে নানান কারসাজি। এমন অবস্থায় বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজে নড়াইলের শিশু শিক্ষার্থী তাহা। সে ঘটনায় স্কুল কমিটিকে শোকজ করে তৎকালীন উপজেলা প্রশাসন, তাহার বাবাকেও করা হয় সাময়িক চাকরিচ্যুত। হুমকি ধামকিতে বাড়ি ছাড়াও করা হয় পরিবারটিকে। এখনও সেই ট্রমা থেকে বের হতে পারেনি শিশু শিক্ষার্থী। যেমন খুশি তেমন সাজো অথবা প্রতীকী সাজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিংবা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ। তবে এমন প্রতীকী সাজ যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি উদাহরণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাস নেয়ার ঘটনা। 2023 26 মার্চ স্বাধীনতা দিবসে নারী জাগরণের থিম হিসেবে খালেদা জিয়ার প্রতীকী সাজ গ্রহণ করে নড়াইল লোহাগড়ার দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা। আর তাতেই স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের রোষানলে পড়ে এই শিশুর পরিবার। এমনকি তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকেও সাময়িক বহিষ্কার করা হয়। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি। এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না। সেই কারণে আমি সেদিনই ঢাকায় আমার নানু বাড়ি চলে গেলাম। আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো। এখানেও থামেনি অত্যাচার, হুমকি ধামকিতে বসত ভিটাও ছাড়তে হয় পরিবারটিকে। ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো মানে কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, সে খুব ভয় পেয়ে যায়। সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে। এরপর নানাবিধি ঝামেলা, স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো। এমনকি উপজেলা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তৎকালীন ইউএনও আজগর আলী স্কুল কমিটিকে শোকজ করেন। তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কায়দা আমার স্কুলকে শোকেজ করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করেন বর্তমান ইউএনও। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ক্ষমতার পালাবদলের পর চাকরি ফিরে পায় তাহার বাবা আশরাফুল। তবে যে হয়রানি আর ট্রমার মধ্যে দিয়ে গেছে শিশুটি, তা থেকে স্বাভাবিক জীবনে ফেরা কি এতই সহজ? হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই শব্দগুলো দৃঢ়তা প্রকম্পিত হয় প্রতিটি বাংলাদেশির হৃদয় মননে। জাতীয়তার চিহ্ন এই গান সব বাংলাদেশিকে এক সুরে আন্দোলিত করে। ফারহানা ন্যান্সির প্রতিবেদনে জানার চেষ্টা করব জাতীয় সঙ্গীতের আদ্যোপান্ত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার এ মা আমার দেশ, এ মা আমার মাটি, যার উষ্ণ শীতল পরশে জন্ম আমার। এ মায়ের সাথে বাঁধন আমার জন্মান্তরের। তাই তো মায়ের বদন মলিন হলে সন্তানের নয়ন ভাসে নোনা জলে। আমাদের ছেলেবেলা থেকেই মস্তিষ্কে আবেগের খাতায় একটু করে জড়ো হতে থাকে মা, মাটি আর দেশের তরে ভালোবাসার সুপ্ত বীজ। কি দারুণ জীবন্ত অগোছালো ভালোবাসাগুলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
চিরতল তোমায় আকাশ তোমায় বাতাস। আমার সোনার বাংলা হলো আমার পুরো দেশ, আমি সেই জায়গা খুব ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল গায়ক গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানটিতে অনুপ্রাণিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা সুর। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। এখানে আকাশ বাতাস অনেক সুন্দর, এটার কথা বলা হয়েছে, গাছপালার কথা বলা হয়েছে, এগুলো অনেক সুন্দর। বন্ধুরা সবাই মিলে যখন গাই তখন ভালো লাগে। ভাষার অধিকারের সংগ্রাম কিংবা স্বাধিকারের রক্ত ঝরা দিন, বাংলাদেশ নামের ভূখণ্ড অর্জনের পরতে পরতে ছড়িয়ে আছে সোনার বাংলার ঐতিহ্য। কারণ আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, এই জন্য এইটা শুনলে আমাদের ভালো লাগে। এই গানটা আমরা স্কুলে ভর্তি হওয়ার পরে প্রতিদিন সকাল থেকে গাওয়া হয়। এই গানের প্রতি আমাদের অনেক ভালোবাসা। জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম গাওয়া হয় আমার সোনার বাংলা গানটি। 1 মাস পর ছাপা হয় সঞ্জীবনী পত্রিকায়। 1970 সালে মুক্তি পাওয়া জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমায় ব্যবহার হয় এই গান। স্বাধীনতার পর 1972 সালে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ অন্তর্ভুক্ত হয় জাতীয় সঙ্গীত হিসেবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, বাংলাদেশ। চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে আজ থেকে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। এই যে ঘোষণা, এটা বাস্তবায়ন কতটা হচ্ছে, আর এই বিষয়ে নগরবাসীর প্রতিক্রিয়া কি, স্থানীয়রা কি বলছেন? সোহার, মূলত আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম মহানগরীর যে সমস্ত প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এর আগেও কিন্তু তারা এই উদ্যোগটি বেশ কয়েকবার হাতে নিয়েছেন, কিন্তু সেটি আসলে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তারা বলছিলেন যে বিভিন্ন রাজনীতিকের কারণে কিন্তু তারা এই উদ্যোগটি আসলে বাস্তবায়ন করতে পারেনি। তবে আজকে থেকে যে ঘোষণা আমরা দেখেছি, চট্টগ্রামে যে সমস্ত বিভিন্ন প্রধান সড়কগুলো রয়েছে সেখানে বেশ কিছু সড়কে কিন্তু আমরা দেখেছি এই যে সমস্ত অটোরিকশাগুলো রয়েছে সেগুলো চলাচল করতে। তবে এখন আমরা রয়েছি আগ্রাবাদ এলাকায়, এখানে কোনো সকাল থেকে অন্তত 2-1টি অটোরিকশা চলাচল করছে। তবে বেশ কিছু জায়গায় কিন্তু অন্যান্য দিন থেকে আজকে অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ বলা যায়, কারণ আগে থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছিল, মানুষকে সচেতন করতে বলা হয়েছিল, সবাই অনেকে আসলে বের হননি। তবে মানুষজন এটাকে ইতিবাচক হিসাবে নিয়েছেন। তারা বলছিলেন যে এই প্রধান সড়কগুলোতে আসলে সবসময় যানজট লেগে থাকে বিভিন্নভাবে, তারা আসলে এই গাড়িগুলো বিভিন্ন লেন মেনটেন না করে আসলে অরাজকতাভাবে আসলে গাড়িগুলো চালানোর কারণে কিন্তু একটু সড়কের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফলে আসলে যে সমস্ত ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা এগুলো ঠিক করতে কিন্তু বেগ পোয়াতে হয়েছে আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন সড়কে এবং যারা আসলে পুলিশ সদস্য রয়েছেন তারা বলছিলেন যে আজকে থেকে যে সমস্ত অটোরিকশাগুলো চলাচল করবে তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে পুরোপুরিভাবে এখন পর্যন্ত প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ হয়নি এবং বেশ কিছু সড়কে কিন্তু আমরা দেখেছি যে অটোরিকশাগুলো চলাচল করতে। তবে যেহেতু প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সময় লাগবে। তারা বলছেন যে একেবারেই সড়ক থেকে অটোরিকশাগুলো বন্ধ হওয়ার জন্য আরও কিছুদিন সময় লাগতে পারে, এমনটি আসলে বলা হয়েছে পুলিশ সদস্যদের থেকে। অভি, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা একটা জায়গা বন্দোবস্তের জন্য মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানের রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনাসহ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাবেক এই চিফ হুইপের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এগুলো তদন্তে সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে সম্পূর্ণ না করিয়ে বিল উত্তোলন, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে সাবেক মন্ত্রীর এই ব্যক্তিগত সহকারী বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসের শ্রমিকদের সাথে স্টাফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে কারখানায়। র্যাব জানায় বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করছিলেন আশুলিয়ার শিমুলতলার ইউফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। বিকেলের দিকে স্টাফদের সাথে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কারখানাটিতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সেখানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় র্যাবের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গার্মেন্টসের যেসব অ্যাকচুয়ালি যারা দুষ্কৃতিকারী যারা ছিল তারা আমাদের র্যাবের একটি গাড়িকে তারা ভাঙচুর করে এবং তারা অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে আগুনটা আমরা নিভাতে সমর্থ হই এবং সেনাবাহিনীর একটি গাড়িতেও তারা ইট পাটকেল নিক্ষেপ করে। গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি গোডাউন থেকে ত্রাণের 100 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সিলগালা করা হয়েছে গোডাউনটি। রোববার রাতে কাসিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল। তিনি জানান, বন্যা দুর্গতদের জন্য আগস্টের প্রথম সপ্তাহে ত্রাণের ওই চালগুলো উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মিয়া। চালগুলো ইউনিয়ন পরিষদে না রেখে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন তিনি। বন্যা পার হয়ে গেলেও এখনও বিতরণ না করায় জব্দ করা হয়েছে চালগুলো। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে গ্রহণ করা হবে ব্যবস্থাও। অতি জোয়ারের কারণে ভাঙন দেখা দিয়েছে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়ি বাঁধে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, জমি জমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 30 বছর আগে বাঁধ নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দুর্দশা। দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। বোরহানউদ্দিনের শিবপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জোয়ারের পানিতে অন্তত 60টি পয়েন্টে দেখা দিয়েছে ধস। ভাঙছে কয়েক সপ্তাহ ধরেই। এতে তেঁতুলিয়া পাড়ের শিবপুর, সাঁচরা, দেওয়া ও বদনপুর এলাকায় অর্ধ লক্ষাধিক মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। ঘরবাড়ি ও জমিজমা হারানোর শঙ্কায় তারা। এই বেরি হওয়ার পর আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম। এখন আবার এই বেরি ভাঙতেছে, ফাট লইছে। এখন যদি ভাঙা যায় আমরা বিপদে পড়ে যাবো। কিনাগাড়া করে বাড়ি করছি, বেরি আবার ফাট লইছে। বেরিটা ভেঙে যায় তাহলে আমাদের যে এখানে কয়েকটা ইউনিয়ন আছে, বিশেষ করে দেউলা এবং শাসরা, এখানে 50 থেকে 60 হাজার মানুষ এবং ফসলি জমি, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে, ওগুলো ধ্বংস হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 27 বছরের পুরনো বাঁধটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই দ্রুত টেকসই মেরামতের দাবি তাদের। এখন যেভাবে নদী বেরি ভাঙতেছে, এখন আমাদের সামনের দিকে যে নিরাপত্তা নিয়ম এমন কোনো কায়দা নাই। যদি আমাদের এই বেরিটা ভেঙে যায় তাহলে আমাদের এখানে যে অনেক ফসলি জমি আছে এবং ঘরবাড়ি আছে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই বাঁধটা দ্রুত নির্মাণ করা হয় সিসি ব্লক দ্বারা, স্থায়ীভাবে নির্মাণ করার একটা দাবি জানাই। বাঁধে ভাঙনের বিষয়ে জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। খুব শীঘ্রই এই বাঁধটি মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে এবং বাঁধের স্থায়িত্ব বৃদ্ধির জন্য
বাঁধের মেরামতের পাশাপাশি নদীকূলে স্লোপে সিসি ব্লক স্থাপন করা হবে। 1997 সালে ভোলা সেচ প্রকল্পের আওতায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ধীর গতিতে নামছে বন্যার পানি, এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। লক্ষ্মীপুরের নিচু এলাকার কোথাও কোথাও এখনও কোমর পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানি নামে না, পানি জমি গেছে, খাল বিলে মনে করেন জাম হয়েছে, পানি কারণ নামতেছে না, সবাই দাঁড়িয়ে হয়ে যেতেছে। আর তাছাড়া মনে করেন যে পানি এই কমর ছিল, অন্ত কিছুটা কমছে, আসতে নামতেছে পানিটা। পানি না মানে সবটা আর খাল বেগের জাম হয়ে গেছে, সব মশা মাসি গন্ধ, সব পরিষ্কার নেই। নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। মোতাসিম, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন যে পানি কতটুকু কমেছে, কি আসল বিষয়। একই সাথে জানতে চাই যে দুর্গতরা এখন কি ত্রাণ ঠিকমতো পাচ্ছে কিনা, তারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে কিনা। কথা বলেন পরিস্থিতি সেটি আসলে এখন জলাবদ্ধতা রূপ নিয়েছে। নোয়াখালীর যে প্রধান যে সড়ক সেগুলো থেকে পানি নামলেও বা পাশের যে সড়কগুলো রয়েছে সেটি থেকে পানি নামলেও মানুষের ঘর বাড়িতে যাওয়ার যে পথ সেগুলো থেকে আসলে পানি নামেনি, সেগুলোতে এখন হাঁটু পরিমাণ পানি। এবং আশ্রয়ের কথা যেটা বললেন যে আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে এখনো কিছু মানুষ আছে, কিন্তু আসলে তারা সংকটে রয়েছে, কারণ আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো যে বিদ্যালয়গুলো রয়েছে বিদ্যালয় হবে সেজন্য তাদেরকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে বলা হচ্ছে। অন্যদিকে তারা যখন বাড়িতে ঢুকছে বা বাড়িতে আসার চেষ্টা করছে বা তারা আসলে আশ্রয় কেন্দ্র থেকে তারা আসলে আর থাকতে চাচ্ছেন না, যে এই ধরনের বিভিন্ন ত্রাণ সহায়তা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। যে তো আসলে তারা এখানকার যে মানুষ তারা বলছে যে পানিটা খুব ধীর গতিতে নামছে, এবং নামার কারণ হচ্ছে যে এখানে পানি নামার যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তো এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছে জানতে চাইবে যে পানি কেন নামছে না, আপনাদের কাছে কি মনে হচ্ছে? পানি নামছে না, এখানে খালের ভিতরে বাঁধ দেওয়া হয়েছে এবং পানিগুলোর ভিতরে ময়লা আবর্জনা নেওয়ার কারণে ছেলে সন্তানের অসুখ ব্যায়াম বেড়ে চলছে এবং আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়েছে। খালটা ক্লিয়ার করে দিলে সবচেয়ে ভালো হয়, এতে আমাদের বক্তব্য রয়েছে। এখানে আসলে শুনলেন যে এখানে যে আমি যে একটি নালার পাশে রয়েছে, খাল নয়, এই নালা থেকে মূল খালে পানি যায়, কিন্তু এই নালাগুলো আসলে নানা জায়গায় বাদ দেওয়া হয়েছে, মাছের ঘের করা হয়েছে বা নানা কারণে আসলে বা ময়লা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। এবং যে মূল খাল রয়েছে আসলে প্রশাসন চেষ্টা করছে যে জলাবদ্ধতা দূর করার জন্য, এবং মানুষ আসলে এখন যে মূল সমস্যা যে জলাবদ্ধতার পানিগুলো নষ্ট হয়ে গেছে এবং খুব মশা মাছি এবং দূষিত হওয়ার কারণে নানা রোগ বেড়ে যাচ্ছে। তো আসলে মানুষ এই জলাবদ্ধতা থেকে আসলে মানুষ এখন মুক্তি পাচ্ছে। মোতাসিম, ধন্যবাদ আপনাকে। বরিশালে চোর সন্দেহে এক চিকিৎসকের হামলায় আহত হয় প্রতিবেশী ভাড়াটিয়া। এরপর 999-এ ফোন দেয়া, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে আহতকে চিকিৎসা দেয়া, সবই করেন ওই চিকিৎসক। কিন্তু থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিন শেষে চিকিৎসকের হাতে পড়ানো হয় হাতকড়া। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, প্রতিবাদ ও নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। থানায় বসিয়ে হাতকড়া পরানোর পর এভাবে প্রতিবাদ করছেন একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক আবু আব্দুল্লাহ। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে। চিকিৎসক আব্দুল্লাহর বাড়ি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায়। তার দাবি, শুক্রবার গভীর রাতে ছাদে ওঠার পর সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজনকে দেখতে পান। বিভিন্ন সময় ছাদ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় সুজনকে অভিযুক্ত করেন আব্দুল্লাহ। বাক বিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, আহত হন সুজন। 999-এ ফোন করে বিষয়টি জানানোর পাশাপাশি সুজনকে হাসপাতালেও নেন আব্দুল্লাহ। তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই ধরে বসে পুলিশ।
চোর ধরার পরে সে যেখানে 999 ফোন দিয়ে সে থানার সাথে যোগাযোগ করিয়ে পুলিশ নিল, তারপরে সে অ্যাম্বুলেন্স আনাইয়ে সে হাসপাতালে রুগী নিল, সে রুগীর সাথে থাকা অবস্থায় সে পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করে। চিকিৎসক পরিবারের দাবি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন পুলিশের এসআই জুবায়ের। কিভাবে চোরের অভিযোগ নিয়ে তাকে আসামি করা হলো এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হলো। এই ক্ষেত্রে জুবায়ের সাহেব হয়তো কোনোভাবে আমি মনে করি যে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছেন। ভাই ওই যে এক ডাক্তার অ্যারেস্ট হয়েছে কোনো একটা মামলায়, ঘটনাটা একটু বলবেন? আপনি একটু কষ্ট করে থানায় আসেন, ঘটনা একটু শুনুন, থানায় আসেন। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি কাঠামো মেনেই সবকিছু করা হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই এবং আইনগত যে বিষয়গুলো হয়েছে সবগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যেই হয়েছে। আইনি কাঠামোর বাইরে থেকে যদি যে নিজে অতি উৎসাহী হয়ে কিছু করা হতো তাহলে হয়তো বলা যেত যে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যেটার সাথে জড়িত। চোর সন্দেহে হামলার ঘটনায় আহত সুজন হাওলাদার পুলিশের হেফাজতে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। আমি সিগারেট টানতে আছি, সেই ফাঁকে উনি আমার কাছে, ওনার ছাদে বৈশা, একই ছাদ কিন্তু ফাঁক নাই, 4 আঙ্গুল ফাঁক আছে। উনি আমার করলো কি মানে বলতেছে যে এই ওখানে কি গাঁজা খাইতে আসছিস নাকি। উনি আমার কাছে তাৎক্ষণিক আমার গ্যাস লাইটটা পরিয়ে যাওয়ার কালে যখন গ্যাস লাইট নামায় পড়ছে হাতের থেকে ওটা উঠাইতে গেছি, উনি আমার অমনি কোপ দিয়েছেন। হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে আলাদা দুটি মামলা হয়েছে। দুটি মামলারই তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বরগুনায় শাশুড়িকে নির্যাতনের মামলায় পুত্রবধূ ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানী থেকে গতরাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গেল 2রা সেপ্টেম্বর বেতাগী পৌর শহরে ষাটোর্ধ্ব শাশুড়ি রীতা রানীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন পুত্রবধূ জ্যোতি মৃধা। প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় রীতা রানীর ছোট ছেলে শোভন, তার বড় ভাই শুভ বসু ও ভাবি জ্যোতির নামে মামলা দায়ের করে। পরে পিরোজপুরে জ্যোতির ছোট বোনের বাসা থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজধানী ইসলামাবাদে। রোববার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার পিটিআই সমর্থক। আয়োজক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। সমর্থকদের র্যালিতে যোগদানে বাধা দিতে শিপিং কন্টেইনার ফেলে বিভিন্ন সড়ক আটকে রাখে কর্তৃপক্ষ। কিছু স্থানে পিটিআই কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, তবে সব বাধা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হয় সমর্থকরা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচি। 2 সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আলটিমেটাম দেন সমর্থকরা। এক বিবৃতিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের মারমুখী আচরণের নিন্দা জানান ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারী। ঘুষের মামলায় 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। 150-এরও বেশি মামলা চলছে তার বিরুদ্ধে। জাতিগত সংঘাতে 1 বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর, কিন্তু কেন এই গোষ্ঠীগত দ্বন্দ্ব বারবারই ঘুরে ফিরে আসছে সে প্রশ্ন। ইতিহাস বলছে, মেইতে সম্প্রদায়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে কুকি সহ আদিবাসীদের কোণঠাসা করে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করেছিল ব্রিটিশ সরকার। সেখান থেকে উৎপত্তি মণিপুর সংকটের। বিরোধীদের অভিযোগ, এত বছর পরও সে বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীন বিজেপিও, যে কারণে ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। 1 সপ্তাহের ব্যবধানে অঞ্চলটিতে ঘটেছে 3টি বড় হামলার ঘটনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় হতাহতও হয়েছেন অনেকে। রাজ্যের সমতলের ক্ষমতাসীন মেইতেইদের অভিযোগের তীর পাহাড়ি কুকি জনগোষ্ঠীর দিকে। কিন্তু কেন এই জাতিগত সংঘাত? মণিপুরে পাহাড় এবং সমতলের এই দ্বন্দ্ব বুঝতে যেতে হবে কয়েকশো বছর পেছনে। মণিপুরের মূল সভ্যতা মেইতেইদের হাত ধরে শুরু হলেও অঞ্চলটির আদি বাসিন্দা কুকি ও নাগারা, যাদের বাস মণিপুরের পাহাড়ি অঞ্চলে। 17 থেকে 18 শতকে মিয়ানমার থেকে এসে মণিপুরের সমতলে বসবাস শুরু করে মেইতেইরা, যাদের হাত ধরে অঞ্চলটিতে শুরু হয় রাজতন্ত্র। সেখানকার আদিবাসীদের চাপে ফেলে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা।
একে তো আলাদা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, তার উপর হঠাৎ করে আসা এক জাতির আধিপত্য মোটেও পছন্দ করেনি কুকি নাগারা। আর সেখান থেকেই শুরু জাতিগত এই দ্বন্দ্ব, যা আরও চরমে ওঠে যখন 1826 সালে এই অঞ্চলের দখল চলে যায় ইংরেজদের হাতে। অন্যান্য এলাকার মতো মণিপুরেও তারা প্রয়োগ করে বিতর্কিত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মেইতেইদের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে আদিবাসীদের ওপর আরও দমন নিপীড়ন শুরু করে তারা উস্কে দেয় জাতিগত এই দ্বন্দ্ব। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপিও সেই বিভাজনের রাজনীতিই চালিয়ে যাচ্ছে, যে কারণে এখনও ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজ্যের কুকিরা চাইছিল আলাদা রাষ্ট্র, নাগারা চাইছিল নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে, আর মেইতেইদের লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চলসহ মণিপুরের সব স্থানে নিজেদের আধিপত্য নিশ্চিত করা। কিন্তু মেইতেইদের বাদ দিয়ে কুকি ও নাগাদের তফসিলি জাতি ঘোষণা করে ভারত সরকার। এই অবস্থায় গত বছর মেইতেইদের তফসিলি করার সুপারিশ করা হলে ক্ষোভে ফুঁসে ওঠে কুকি ও অন্যান্য গোষ্ঠী। অভিযোগ ওঠে হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেইরা। প্রশ্ন ওঠে মণিপুর বিধানসভার 60টি আসনের মধ্যে 40টি আসনই যাদের হাতে, তাদের কেন প্রয়োজন তফসিলি তকমা? সেই প্রশ্নেই গেল 1 বছর ধরে জ্বলছে মণিপুর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। জর্জিয়ার স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটককৃত কল্ট গ্রের মা আগেই সতর্ক করেছিলেন স্কুল কর্তৃপক্ষকে। বিপদ বুঝতে পেরে অনুরোধ জানিয়েছিলেন ছেলের প্রতি নজর রাখতে। গত বুধবার হামলার ঠিক আধা ঘন্টা আগেই স্কুল কাউন্সিলরকে ফোন করেছিলেন কল্টের মা মার্সি গ্রে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছিলেন শঙ্কা। অনুরোধ করেছিলেন স্কুল কর্তৃপক্ষ যেন দ্রুত তার ছেলের খোঁজ নেয়। তবে একই নামে আরেক শিক্ষার্থী থাকায় ভুল করে অন্য কল্টের খোঁজ নেন শিক্ষক। এর কিছুক্ষণের মধ্যে স্কুলটিতে ঘটে যায় অস্ত্র সহিংসতা। 14 বছরের কিশোর কোল্ট গ্রে বাবার লাইসেন্সকৃত AR-15 স্টাইল রাইফেল ব্যবহার করে হামলা চালায়। নিহত হন 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী। ছেলেকে অস্ত্র দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বাবাকেও। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, পারিবারিক সমস্যার কারণে মানসিক রোগে ভুগছিল কোল্ট। শেষ করব পরিবেশ দূষণ রোধে তাইওয়ানিজ প্রতিষ্ঠানের ভিন্নধর্মী উদ্যোগের কথা জানিয়ে। ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে বাহারি নকশার রঙিন চশমা। পরিবেশ দূষণ রোধে অভিনব এ পদক্ষেপ নিয়েছে তাইওয়ানের প্রতিষ্ঠান মিনিউইজ। শুধু চশমাই নয়, ফেলনা প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে টাইলস, ইট, হ্যাঙ্গার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও। মিনিউইজের ব্যতিক্রমী এ উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বে। হাস্যমুখী মানুষগুলোকে বাড়তি জৌলুস দিচ্ছে চোখের সানগ্লাস, কিন্তু তাতে নেই ডার্ক সাইডে কোনো ব্র্যান্ডের তকমা, বরং নিতান্তই প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি এসব চশমা। মূলত তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান মিনিউইজ বানায় এই পণ্য, যার মূল উপাদান ফেলনা প্লাস্টিক বর্জ্য আর পলিথিন ব্যাগ। বিশেষ যন্ত্রের মাধ্যমে গলিয়ে ছাঁচে ফেলে তৈরি হয় চশমাগুলো। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। কোনো দূষণ ছাড়াই কিভাবে বর্জ্য থেকে কার্যকরী একটি পণ্য তৈরি করা সম্ভব, সেটাই দেখাতে চেয়েছি আমরা। চোখের সামনেই যে কেউ পরিবর্তনটা দেখতে পারবেন, অংশ নিতে পারবেন পরিবেশ সুরক্ষার কার্যক্রমে। যে কেউ বাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য এনে বানাতে পারেন পছন্দসই চশমা, যা পরিবেশ দূষণ কমাতে তাদের অনুপ্রাণিত করবে। বৈশ্বিক উষ্ণতাকে অস্বীকারের উপায় নেই। এর কারণে টাইফুন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। আমার 2 সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের কথাও ভাবতে হবে। কখনোই মাথায় আসেনি বর্জ্য দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব। সেখান থেকেও হতে পারে দারুণ কিছু। আমার মেয়ে সবচেয়ে খুশি হবে, কারণ তার খেলনা গলিয়ে বানানো হয়েছে এই চশমা। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালে 1.25 কোটি লাখ টনের বেশি আবর্জনা হয়েছিল তাইওয়ানে, যার 62 লাখ টনই পুনরায় ব্যবহারযোগ্য। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।